হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা টেট পরীক্ষায় বসবে তোমাদের জন্য আজকে ম্যাথামেটিক্সের জিওমেট্রির একটি বিশেষ পার্ট নিয়ে এসেছি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো বহুভুজের অন্তঃস্থ কোণগুলির সমষ্টি নির্ণয়ের সূত্র কী। খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র। দেখো, যে কোনো বহুভুজ হতে পারে, সে ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, যে কোনো বহুভুজ তার অন্তঃস্থ কোণগুলির সমষ্টি নির্ণয়ের সূত্রটা হলো n-2 ইন্টু 180 ডিগ্রি। কথাটির অর্থ হলো, যদি কোনো সময় পরীক্ষার মধ্যে এমন আসে যে কোনো একটা বহুভুজ অথবা বলতে পারে পঞ্চভুজ, তাহলে আমরা কি জানি পঞ্চভুজের বাহু সংখ্যা কত হয়? পঞ্চভুজ মানে হলো 5টি বাহু। এখন কোশ্চেনটা আসলো যে একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলির সমষ্টি কত, অথবা একটি বহুভুজ যার বাহুর সংখ্যা হলো 9, তার অন্তঃস্থ কোণগুলির সমষ্টি কত? কিভাবে আমরা নির্ণয় করব? আমাদের সূত্র ছিল কি? সূত্র ছিল n-2। তাহলে এখানে n বলতে কি? n বলতে বোঝানো হয় বাহুর সংখ্যা। তাহলে যদি বহুভুজের বাহুর সংখ্যা 5 হয়ে থাকে, তাহলে 5 - 2 ইন্টু 180 ডিগ্রি। 5 - 2 হয় 3, 3 ইন্টু 180 ডিগ্রি ইকুয়াল টু 3 0 যা 0 আসে, 3 8 যা 24, 24-এর 4 লিখলাম, ক্যারি 2, 3 1 যা 3, আর 2 এ হয় 5, আসলো কি 540। দেখো, বের হয়ে গেল যে পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলির সমষ্টি হয় 540। এইভাবে যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা দেওয়া থাকলে তোমরা সহজে তার থেকে তার অন্তঃস্থ কোণগুলির সমষ্টি নির্ণয় করে নিতে পারবে। নেক্সট দেখো, এখানে বলা হয়েছে বিপ্রতীপ কোণ কাকে বলে। দেখো, আগে আমরা জেনেছিলাম যখন দুটি রেখা পরস্পরকে ছেদ করে এবং তাদের একটি নির্দিষ্ট শীর্ষবিন্দু থাকে অথবা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকে, যেমন সাপোজ এই রেখাটা এবং এই রেখাটা পরস্পরকে ছেদ করেছে। তো তাহলে ছেদ করেছে কোথায়? দেখো তো, ছেদ করেছে ঠিক এই পয়েন্টের মধ্যে, এখানে ছেদ করেছে। তো এই এখানে দেখো, এই 1টা 2টা 3টা 4টা 4টি কোণ উৎপন্ন হয়েছে। সে সম্পর্কে জেনেছিলাম আমরা যে কোণ কাকে বলে। এখন কথা হলো যে এই কোণগুলির মধ্যে বিপ্রতীপ কোণ কাকে বলে। বিপ্রতীপ কোণ মানে হলো যখন দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করতে হবে, তখন তাদের ছেদবিন্দুতে 4টি কোণ উৎপন্ন হয়। এখন দেখিয়েছিলাম 4টি কোণ উৎপন্ন হয়। এই কোণগুলির মধ্যে যে কোণগুলি একে অপরের বিপরীত দিকে থাকে তাদেরকেই বলা হয় বিপ্রতীপ কোণ। আর মনে রাখবে যে বিপ্রতীপ কোণগুলি সবসময় সমান হয়। যেমন দেখো, যদি এটা এবং এটা এই দুটো হয়ে থাকে দুটি সরলরেখা যা পরস্পরকে এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, লক্ষ্য করে দেখো এর বিভিন্ন দিকে অর্থাৎ চারপাশে 4টি কোণ উৎপন্ন হয়েছে। যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক তার উল্টো দিকে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা হয়েছে, এইদিকে একটা হয়েছে। তাহলে 4টি কোণ উৎপন্ন হয়েছে এখানে। এখন কথা হলো বিপ্রতীপ কোণ কাকে বলবো আমরা। এই যে এই কোণটা রয়েছে, এই কোণটার ঠিক বিপরীত দিকে দেখো এখানে একটা কোণ রয়েছে। তাহলে এই যে কোণটা, এই কোণটার বিপরীতে রয়েছে এই কোণটা, তারা হলো বিপ্রতীপ কোণ। আবারও এই দিকের এই কোণটা এবং এই কোণটা পরস্পরের উল্টো দিকে রয়েছে, এই দুটো হলো বিপ্রতীপ কোণ। মনে রাখবে এই বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়, অর্থাৎ এই কোণটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, ঠিক নিচেরটাও 30 ডিগ্রি হবে। যদি এটা 60 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটাও 60 ডিগ্রি হবে। এই হলো তার অর্থ। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, নেক্সট আমরা জানবো অনুরূপ কোণ কাকে বলে।
অনুরূপ কোণ বলতে বোঝায় কি, দেখো একটি ছেদক বা ট্রান্সভার্সাল যখন দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করে তখন ছেদকের একই পাশে একই অবস্থানে যে দুটি কোণ উৎপন্ন হয় সেই কোণ দুটিকে বলা হয় অনুরূপ কোণ। যেমন অর্থ কি দেখো, তার মানে হলো এখানে যা বলা হয়েছে, একটি ছেদক যখন দুটি সরলরেখাকে ছেদ করে, অর্থাৎ সাপোজ ধরে নিলাম এটা একটা রেখা, নিচে এটা একটা রেখা এবং একটি ছেদক, এটা হলো একটা ছেদক। দেখো এই ছেদকটা যখন এই দুটি সরলরেখাকে ছেদ করেছে তখন এই প্রথম যে সরলরেখাটা রয়েছে আর এটা হলো দ্বিতীয় সরলরেখা, এই প্রথম সরলরেখার উপরের ডান পাশে দেখো এ অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে। সেমভাবে নিচের সরলরেখার উপরের দিকের ডান পাশে দেখো এ অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে। তাহলে এই এ অ্যাঙ্গেলটা এবং এ অ্যাঙ্গেলটা তারা হলো অনুরূপ কোণ। সেমভাবে বলতে পারি, যদি নিচের অ্যাঙ্গেল দেখি, দেখো প্রথম সরলরেখার নিচের বাম দিকের অ্যাঙ্গেল এটা, সেমভাবে দ্বিতীয় সরলরেখার নিচের বাম দিকের অ্যাঙ্গেল হলো এটা, তারা হলো পরস্পরের অনুরূপ কোণ। অথবা বলতে পারি প্রথম সরলরেখার উপরের লেফট সাইডে দেখো এই কোণটা, সেমভাবে নিচের সরলরেখার লেফট সাইডে দেখো এই কোণটা, তারা হলো পরস্পরের অনুরূপ কোণ। মনে রাখবে যে অনুরূপ কোণ সর্বদা সমান হয়। কোনো কারণে যদি কোথাও এমন কোনো ডায়াগ্রাম দিয়ে তোমাকে বলে যে এটা হলো 20 ডিগ্রি, তাহলে এখানে এক্স দিল, বললো যে এক্সের মান কত হবে, তাহলে তোমরা কি লিখবে যে এক্সের মান হবে 20 ডিগ্রি। কারণ কি, তারা হলো অনুরূপ কোণ। আসলে ক্লিয়ার হয়েছে? যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে। নেক্সট দেখো একান্তর কোণ। নেক্সট জানবো আমরা একান্তর কোণ কাকে বলে। দুটি সরলরেখা বা দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি ছেদক রেখা ছেদ করে তাহলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা দুটির সাথে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় একান্তর কোণ। এ হলো তার ডেফিনেশন। কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যালি বুঝবো কিভাবে আমরা একান্তর কোণকে আইডেন্টিফাই করব। দেখো যদি এটা একটা সরলরেখা হয়ে থাকে, সেমভাবে এটাও একটা সরলরেখা হয়ে থাকে এবং এটা একটা ছেদক হয়ে থাকে, তাহলে একান্তর কোণগুলিকে বলবো আমরা। একান্তর কোণ বলবো এই যে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ হলো পরস্পরের একান্তর কোণ। এটাই বলেছে যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক, এটা এবং এটা হলো দুটি সমান্তরাল সরলরেখা এবং এটা হলো একটা ছেদক, ছেদ করে তখন এই ছেদক রেখার বিপরীত পাশে দেখো এইদিকে আরটা হলো এইদিকে দুটি কোণ উৎপন্ন হয়, সেই দুটি কোণ হলো পরস্পরের একান্তর কোণ। আশা করি বুঝতে পেরেছ? আবার সেমভাবে যদি আমরা বলতে যাই আরও একান্তর কোণ রয়েছে। যদি আমরা এই অ্যাঙ্গেলটা দেখি, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুটো হলো পরস্পরের একান্তর কোণ। মনে রাখবে এই একান্তর কোণগুলি সর্বদা সমান হয়। একান্তর কোণ সর্বদা সমান হয়। যদি এটা হয়ে থাকে 60 ডিগ্রি, সেমভাবে এটাও হবে 60 ডিগ্রি। এ হলো একান্তর কোণের কনসেপ্ট। এই প্রত্যেকটা টপিক তোমাদের জানতে হবে, বুঝতে হবে, কেননা তোমাদের টেট পরীক্ষার মধ্যে এই কনসেপ্ট থেকেই কোশ্চেন আসবে। হয়তো কোনো অ্যাঙ্গেল বের করতে বলে অথবা কোনো স্টেটমেন্ট দিয়ে দিতে পারে, ওখান থেকে তোমাদের আনসার করতে হবে এবং প্রত্যেকটা আনসার করার জন্য তোমাদের এই কনসেপ্টগুলি ক্লিয়ার হওয়া প্রয়োজন। তাই সম্পূর্ণ ক্লাসটা, কোনো রকম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা দেখো, তাহলে তোমরা এর সম্পর্কে বেসিক নলেজটা নিয়ে দিতে পারবে। নেক্সট হলো সংলগ্ন কোণ। দেখো সংলগ্ন কোণ কাকে বলে? সংলগ্ন কোণ হলো দুটি কোণ যাদের একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে। মানে হলো এরকম, যদি এটা একটা রেখা হয়ে থাকে,
ধরলাম এটা একটা সরলরেখা এবং এই সরলরেখার উপর এটি দণ্ডায়মান। এক্ষেত্রে সংলগ্ন কোণ দেখো কি বলেছে, বলেছে দুটি কোণ যাদের একটি সাধারণ শীর্ষবিন্দু, এটা হলো একটা কোণ, এটা হলো আরেকটা কোণ, এবং তাদের সাধারণ শীর্ষবিন্দু হলো এটা, একটাই শীর্ষবিন্দু রয়েছে এবং একটি বাহু সাধারণ। যেমন যখন আমরা এই কোণটা বলবো তখন এই বাহুটা আসবে, সেমভাবে যখন আমরা এই অ্যাঙ্গেলের কথা বলবো তখনও এই বাহুটাই আসবে। তাহলে একটি সাধারণ বাহু রয়েছে, এরকম হলে এই দুটো কোণকে বলা হয় পরস্পরের সংলগ্ন কোণ। আসলে বুঝতে পেরেছ? তাহলে এই ক্ষেত্রে সংলগ্ন কোণ কোনটা? যদি যে কোনো শেপ হতে পারে, এরকমভাবে হতে পারে, হলে এক্ষেত্রে সংলগ্ন কোণ কোনটা হবে? এই কোণটা এবং এই কোণটা, তারা হলো পরস্পরের সংলগ্ন কোণ। নেক্সট জানবো আমরা রৈখিক যুগল কাকে বলে। দেখো, রৈখিক যুগল বলতে বোঝানো হয়, রৈখিক যুগল কোণ হলো দুটি সন্নিহিত কোণ যাদের সমষ্টি 180 ডিগ্রি। মানেটা কি? মানেটা হলো এরকম, যদি আমরা পরস্পর দুটি, মানেটা হলো এরকম, দেখো আমরা পরস্পর মানে একটা সরলরেখা নিলাম এবং তার উপর আমরা যে কোনোভাবে অন্য একটি ছেদও আঁকতে পারি, আঁকলাম। তো এই ক্ষেত্রে রৈখিক যুগল তখনই বলবো যদি এই দুটি কোণ যোগ করা হলে, এই দুটি কোণ যুক্ত করলে তাদের মান যদি 180 ডিগ্রি আসে, তথা এই প্রথম কোণটা যদি এ হয়ে থাকে, দ্বিতীয়টা যদি বি হয়ে থাকে, তাহলে এ প্লাস বি করবো, এ প্লাস বি করলে যদি 180 ডিগ্রি আসে তাহলে তাদেরকে আমরা রৈখিক যুগল বলতে পারবো। দেখো এখানে কনফিউশন সৃষ্টি করবে না, কিন্তু ভালো করে বুঝো। কেন? দেখো একটু আগে বলেছিলাম যে এরকম থাকলে এই কোণটাকে এবং এই কোণটাকে বলা হয় কি? সংলগ্ন কোণ। বলে স্যার তুমি এখনই বললে এ দুটো সংলগ্ন কোণ, এখনই আবার বলছো যে এ দুটো হলো রৈখিক যুগল। তাদের মধ্যে ডিফারেন্সটা কি? দেখো, সংলগ্ন কোণ হওয়ার জন্য আমি যদি এরকম চিত্র অঙ্কন করি, এটাও সংলগ্ন কোণ। যদি আমরা এরকম চিত্র অঙ্কন করি, এই দুটো হলো সংলগ্ন কোণ। কিন্তু রৈখিক যুগল হওয়ার জন্য অবশ্যই যে দুটি কোণ রয়েছে এই দুটি কোণকে যোগ করলে 180 ডিগ্রি আসতেই হবে। যদি দুটি কোণকে যুক্ত করা হলে 180 ডিগ্রি আসে তখনই তাদেরকে আমরা রৈখিক যুগল বলতে পারবো, আদারওয়াইজ তাদেরকে রৈখিক যুগল বলতে পারবো না। দেখো এই ছিল আজকের ক্লাসের যে বিভিন্ন কোণ সম্পর্কে বেসিক ধারণা। এই কোণগুলির সম্পর্কে তোমরা জানলেই তোমরা পরবর্তী ক্লাসে আমি যে অঙ্কগুলি দেব প্রত্যেকটা অঙ্ককে তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। তাহলে এই ক্লাসটা বারবার রিপিট করো, প্রয়োজনে খাতা কলম নিয়ে প্রত্যেকটা কনসেপ্ট আমি যেভাবে বলেছি লিখে নাও, এবং এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পারলে তোমরা এই জিওমেট্রি থেকে যে কোশ্চেনগুলি আসে এগুলি সহজেই তোমরা আনসার করতে পারবে। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে, অর্থাৎ পরবর্তী ক্লাসের মধ্যে এই জিওমেট্রির বিভিন্ন অঙ্ক নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।